কেন ভিন্ন মত আমাদের এত অস্বস্তিতে ফেলে? আমাদের সমাজ কি ভিন্ন মত গ্রহণে ব্যর্থ? নাকি এটি আমাদের মানসিক সমস্যা? দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভিন্ন মত গ্রহণ না করার মনস্তাত্ত্বিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে প্রভাব যেটা রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে। আমরা যদি আসলে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে কথা বলি, তাহলে দেখা যায় যে যখন আসলে কোনো একজন ব্যক্তি কোনো একটা বিষয়ে তার মতামত দেন বা কোনো একটা কিছু বলেন, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা মিডিয়াতে হোক বা সরাসরি হোক, তখন কিন্তু আসলে সবাই উঠে পড়ে আসলে লেগে যায় তার হচ্ছে সেই আ কথাটাকে ক্রিটিসাইজ করার জন্য, সেটিকে বিভিন্নভাবে আসলে সমাজে তুলে ধরা হয়। কিন্তু তারা এই জিনিসটা আসলে চিন্তা করে না যে, যেই ব্যক্তিটি আসলে যেই মতামত তিনি আসলে যেটি দিয়েছেন, সেটি আসলে তিনি কোন প্রেক্ষাপট থেকে বলেছেন বা তিনি কোন চিন্তাধারা থেকে বলেছেন, সেটি কেউ চিন্তা করে না। সে পরিবর্তে তারা যেটি করে যে, সেই মতামতের ভিত্তিতে তারা নিজেরা দেখা যায় যে এক প্রকারের দ্বন্দ্ব লাগিয়ে ফেলে শুধুমাত্র একটা মতামত দেওয়ার কারণে। তো এইটা অবশ্যই কিন্তু কাম্য নয়। আমরা যদি আসলে দেখি যে ছোটবেলায় আমাদেরকে সমাজ বইয়ে একটি বিষয় ছিল, সেটি হচ্ছে পরমত সহিষ্ণুতা। অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি আমার বিপরীতে মতামত দিবেন, হোক সেই মতামতটি ভুল আমার কাছে, কিন্তু আমাকে তার সেই মতামতটিকে যথাযথভাবে কিন্তু আসলে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এবং আ এই যে মতামত যে আসলে মানুষ দেয় একটা বিষয় সম্পর্কে, তো ১ম এ আমাদেরকে আসলে বোঝা দরকার যে আসলে আমাদের এই যে মতামতের যে পার্থক্য, সেই পার্থক্য আসলে কেন তৈরি হয়? তো আমরা আ সকলে হয়তোবা একটা শব্দের সাথে পরিচিতি রয়েছি বা আমাদের পরিচয় রয়েছে, সেটি হচ্ছে সামাজিকীকরণ। এই সামাজিকীকরণ বিষয়টা কি? যে যখন একটি শিশু জন্মগ্রহণ করছে, সেই জন্মগ্রহণ করা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত মুহূর্তে সে তার পরিবার, তার সমাজ, তার শিক্ষা প্রতিষ্ঠান, তার ধর্মীয় আ বিশ্বাস যেটি রয়েছে, আ সেটি থেকে সে আসলে যে বিষয়গুলো শিখছে এবং এই যে বিষয়গুলো শিখছে সেটি আসলে সে এই যে সামাজিকীকরণ যে প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে শিখে থাকে। তো এখন ধরেন কোনো একজন শিশু আ যিনি কিনা খ্রিস্টান ধর্মে কোনো একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার আশেপাশের সমাজের যারা মানুষ রয়েছেন, তারা খ্রিস্টান ধর্মের বিশ্বাসী। তাহলে সেই শিশু যখন আসলে বড় হবে, তখন যখন সে তার আ একটা মতামত দিবেন তার ধর্মীয় বিশ্বাস থেকে, সেটি কি আ ইসলাম ধর্মের আসলে যারা রয়েছেন বা কোনো একজন রয়েছেন, তার সাথে কি কোনোভাবে মিলবে কিনা? এটা কিন্তু মিলানোটা খুবই কঠিন বা মিলার কথাও না। কারণ আ যিনি আসলে পারিবারিকভাবে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, যার সামাজিক আ ভাবে যিনি আসলে খ্রিস্টান ধর্মের লোকজনের মধ্যে বেড়ে উঠেছেন, তার সাথে যে শিশুটা বা যে ছেলেটা বা যে মানুষটা একটি মুসলিম পরিবারে বেড়ে উঠেছে, তার কিন্তু যে ধর্মীয় বিশ্বাস সেটির কিন্তু মিল নেই। যে কারণে তাদের কিন্তু কোনো একটা বিষয় সম্পর্কে যখন তারা মতামত দিতে যাবেন, তখন কিন্তু অবশ্যই তাদের এই মতামতটিতে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে। আবার ধরেন আ কোনো একজন ছেলে যার নাম ধরেন আ ইমরান, বাংলাদেশের বসবাস করছে। সে বাংলাদেশে পরিবেশে বড় হয়েছে। তার পরিবার বাংলাদেশী, তার যে সমাজ সেটি বাংলাদেশের। সে ছোটবেলা থেকে এখানেই শিক্ষা গ্রহণ করেছে। এখন তার সাথে ধরেন আমেরিকার অ্যালেক্স নামের একজন ছেলে বা একজন ব্যক্তি, তার কি আসলে চিন্তাভাবনার কোনো ধরনের আ আপনি আসলে মিল খুঁজে পাবেন কিনা? এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ তাদের বেড়ে ওঠাটা হয়েছে ২ টা ভিন্ন রকম পরিস্থিতিতে, ২ টা ভিন্ন রকম পরিবেশে। তাই এই সকল কারণে কিন্তু আমাদের মানুষের মধ্যে কোনো একটা বিষয় সম্পর্কে কিন্তু আমরা আ নিজের যে আসলে জ্ঞান, যেটি আসলে ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে, নিজের যে ধর্মীয় বিশ্বাস, আমরা কিন্তু স্বভাবতই সেই দিক থেকে আমরা কিন্তু চিন্তা করার চেষ্টা করি এবং আমরা কিন্তু সেই চিন্তাভাবনাগুলো থেকে আমরা আমাদের মতামতগুলো উপস্থাপন করি এবং এই কারণে কিন্তু একটা বিষয়ে বিভিন্ন রকমের আসলে মতামত আসতে পারে। বিভিন্ন দিক থেকে একটা বিষয়কে উপস্থাপন করা যেতে পারে। তো এখন আমাদের আসলে যে সমস্যা সেটি হচ্ছে যে আমরা যদি আসলে লক্ষ্য করি যে এই যে কোনো একটা বিষয় সম্পর্কে যখন আসলে কেউ মতামত দেন, তখন কিন্তু আমরা আসলে সেটিকে ভালোভাবে দেখি না বা আমরা আ আমাদের কাছে মনে হয় যে সে ব্যক্তি যে মতামত দিয়েছে সেটি ভুল। আ আ আমি যেটা বিশ্বাস করছি সেটাই সঠিক।
সেটাকে আমরা কিন্তু চাইলে গঠনমূলকভাবে সমালোচনা করতে পারি যে, "এই দেখেন আপনি এই কথাটি বলেছেন, এখানে আপনার এই ভুলগুলো রয়েছে, এগুলো ভুল নয়, এগুলো ভুল, আপনার সঠিক বিষয়গুলো এইগুলো।" আমরা কিন্তু এরকম গঠনমূলকভাবে আসলে আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি। কিন্তু আমরা যদি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসলে দেখি, বিশেষ করে আপনি যদি ফেসবুকের কমেন্ট বক্সগুলোতে দেখবেন যে যখন আসলে কোনো একজন ব্যক্তি কোনো একটি বক্তব্য দেন বা কোনো একটি মতামত দেন, তখন আসলে তাকে কি রকমভাবে আসলে ব্যক্তিগত আক্রমণ করা হয়, তাকে তার রাজনৈতিক ভিন্ন বিশ্বাসের কারণে তাকে আসলে অত্যাচার করা হয়, যেটি আসলে আমরা গত ১৫-১৬ বছর দেখেছি। এবারে আসি যে এই যে আসলে এই যে মতামত যে আমরা আসলে ভিন্ন মতামত আমরা আসলে সহ্য করতে পারি না বা গ্রহণ করতে পারি না, এটি আসলে কেন তৈরি হয়েছে আমাদের মধ্যে? এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ১ম এ একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এখানে বেশ কয়েকটি বিষয় রয়েছে। এর মধ্যে ১ম এ যদি আমি বলি তাহলে একটি হচ্ছে যে আত্মসম্মানের হানি। য এখন এই আত্মসম্মানের হানিটা আসলে কিভাবে হয়? যখন ধরুন একজন আ ব্যক্তির কাছে কেউ কোনো একটা মতামত দিচ্ছে, দেখা গেল যে সেই মতামতের সাথে তার মতামত আসলে মিলতেছে না। তো তখন তার কাছে মনে হয় যে তার নিজস্ব যে ধারণা, যে জ্ঞান বা যে মূল্যবোধ বা মূল্যায়ন সেটার সাথে তিনি মনে করেন ওই যে ব্যক্তিটি যিনি মতামত দিয়েছেন সেটাকে তিনি সাংঘর্ষিকভাবে মনে করেন এবং তিনি মনে করেন যে আমি আমার যে বিশ্বাস সেটিকে আসলে ওই ব্যক্তি ছোট করছেন বা আমার যে বিশ্বাস এটি যদি আসলে ভুল প্রমাণিত হয় তাহলে আমি সমাজে মানুষের মধ্যে আসলে লজ্জিত হিসেবে প্রমাণিত হব। এই কারণে আমাদের আত্মসম্মানে বা নিজের কাছে আসলে গায়ে লাগে বলতে গেলে। এই কারণে কিন্তু আমরা স্বভাবতই কি করি? আমরা আমাদের যে নিজের যে মতামতটা সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি এবং অন্যের দেওয়া যে মতামত সেটাকে আমরা গ্রহণ করতেই চাই না। এরপরে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে জ্ঞান এবং অভিজ্ঞতার যে একটা বিষয় যে এই যে কিছুক্ষণ আগে যে বলছিলাম যে আসলে আপনি আসলে যে পরিবেশে বেড়ে উঠেছেন, আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়েছেন, আপনার পরিবারের আ শিক্ষাগত যোগ্যতা বা আপনার যে ধর্মীয় বিশ্বাস ছোটবেলা থেকে বেড়ে ওঠা, সেটার উপর নির্ভর করেই কিন্তু আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মতামতগুলো দিয়ে থাকেন। তো যেটার কারণে যেটা হয় যে ধরেন কোনো একজন ব্যক্তি একটা মতামত দিয়েছেন তখন ধরেন অন্য একটা পরিবেশে বেড়ে ওঠা আরেকজন ব্যক্তি তার সাথে আসলে মতামতটি মিলছে না এবং তখন তার কাছে আসলে মনে হয় যে না তার যে ছোটবেলা থেকে তিনি যেগুলো আসলে শিখেছেন বা তার যে বিশ্বাস সেটিই সঠিক, ওই ব্যক্তি যে মতামতটি দিয়েছেন সেটি সম্পূর্ণভাবে ভুল। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আ আমরা তো আসলে মানুষ আরামদায়ক আ আ আসলে জিনিসপত্র অনেক বেশি পছন্দ করি। তো আমরা চিন্তা ভাবনার ক্ষেত্রেও কেন জানি না এই যে অলসতার একটা বিষয় রয়েছে যে আমরা আসলে চিন্তা ভাবনাগুলোকে না আমরা উচ্চতর কোনো পর্যায়ে আসলে নিয়ে যেতে পারি না। আমরা আসলে একটা একটা বিষয়কে আসলে বিভিন্ন প্রেক্ষাপট থেকে বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা আসলে দেখাটা পছন্দ করি না। আমাদের কাছে মনে হয় যে আমার কি দরকার এত দিক চিন্তাভাবনা করার? আমার যে নিজস্ব যেটি বিশ্বাস আমি সেটি উপস্থাপন করব। যেটার কারণেই কিন্তু আসলে যখন আমরা একটা বিষয় নিয়ে যখন আসলে বিভিন্ন দিক থেকে আসলে চিন্তাভাবনা করি না বা বিভিন্ন প্রেক্ষাপট থেকে আসলে চিন্তাভাবনা করি না, তখন কিন্তু স্বভাবতই আমরা অন্যের মতামতটিকে আমরা গ্রহণ করতে পারি না বা অন্যের মতামত আমার কাছে পছন্দ হয় না। কারণ আমি তো চিন্তাই করছি না যে আমি চিন্তা করছি যে আমি যে দিক থেকে আসলে চিন্তাভাবনা করছি সেটাই হয়তোবা সঠিক। অন্য যে দিকগুলো রয়েছে সেগুলো ভুল। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে মানসিক বিরোধিতা। তো যখন কেউ আসলে কোনো ধরনের তথ্য দেন বা কোনো আসলে একটা আ মতামত দেন বা আ কোনো একজন ব্যক্তি যখন আসলে কোনো একটা এই যে অন্য জনের কোনো একটা বিশ্বাসের কথা শোনেন বা কোনো একটা মতামতের কথা শুনেন, তখন যখন আসলে তিনি দেখছেন যে তার বিশ্বাস বা তার যে মতামত সেটির সাথে আসলে মিলছে না, তখন তাদের মস্তিষ্কে একটি মানসিক অস্বস্তি সৃষ্টি হয় এবং এই যে অস্বস্তি সৃষ্টি হয় সেটাকে কমানোর জন্যই তিনি ওই যে বিপরীত যে মতামত বা বিপরীত যে বিশ্বাস সেটিকে আসলে আ প্রত্যাখ্যান করেন। এরপরে হচ্ছে যে কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে আসলে ধর্মীয় বিশ্বাসের কারণে যে আসলে আমাদের মতামতটা আসলে বিভিন্নভাবে ভ্যারি করে বা বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন গ্রুপ যেমন আ আ হচ্ছে যে আপনার আ যারা আমাদের উপজাতি যারা রয়েছেন আ তাদের তাদের আসলে যে রকমের চিন্তাভাবনা আ সেটা কিন্তু আমাদের সাথে কিন্তু মিলবে না। তাদের যে জীবনযাত্রা সেটা কিন্তু আমাদের সাথে মিলবে না এবং এই সকল কারণে অনেক সময় এই যে আ আ মতামতটি মিলতে চায় না। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা আসলে বুঝতে চাই না। আমার কাছে মনে হয় যে আমি যেভাবে চলছি তাকেও সেইভাবেই চলতে হবে। সে কেন ঐরকমভাবে চলছে? তো এটা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য নয়। আর আমাদের মধ্যে আ মানুষের মধ্যে যেটা
যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমরা আসলে পরিবর্তনটাকে না খুবই ভয় পাই। যে কারণে দেখা যায় যে আমি যে আসলে যে আমার যে শেকড়, আমার আমার যে সামাজিক যে মূল্যবোধ, আমার যে পরিবার থেকে যে শিক্ষা, আমার যে ধর্মীয় বিশ্বাস, আমি সেটিকেই আসলে আঁকড়ে ধরে রাখতে চাই। এর ফলে যখন আসলে আমার কাছে পরিবর্তিত কোনো একটা তথ্য আসে বা পরিবর্তিত কোনো একটা জিনিস আমি আসলে দেখি, তখন আমি ওই যে আমার যে শেকড়, সেই শেকড়টাকে কিন্তু আমি আসলে ধরে রাখার চেষ্টা করি। আমি এই পরিবর্তনটাকে কিন্তু মেনে নিতে পারি না এবং যে কারণে কিন্তু আমরা আসলে এই মতামত আ মানে অন্যের মতামত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা ভালোভাবে দেখি না। স্বভাবতই কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আবেগ কাজ করে এবং অনেক সময় দেখা যায় যে বিপরীত মতামত শুনলে এবং এটা আসলে যারা বয়োজ্যেষ্ঠ যারা আসলে রয়েছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা আসলে অনেক বেশি হয় এবং আমাদের যে Gen Z যে জেনারেশনটা রয়েছে আমাদের সাথে কিন্তু এই যে বয়োজ্যেষ্ঠ যাদের বয়স এখন ৬০ বা তারও অধিক বয়স তাদের সাথে কিন্তু আমাদের চিন্তাভাবনা এবং আমাদের যে কথাবার্তা, আমাদের যে আসলে একটা বিষয়কে নিয়ে চিন্তাভাবনা করার যে প্রক্রিয়া বা সেটা কিন্তু আসলে কোনোভাবেই মিলে না। এবং এই যে যারা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা কিন্তু মনে করেন আমাদের যে জেনারেশন আমরা আসলে যে চিন্তাভাবনাটা করছি তাদের কাছে মনে হয় যে আমাদের চিন্তাভাবনাটা ভুল এবং যখন তাদের কাছে এই যে আমাদের যে বিপরীত যে মতামত আসলে তারা যখন আসলে শোনেন, তখন না তারা তাদের এই বয়সের কারণে তারা তাদের যে জেনারেশনের তাদের এবং আমাদের মধ্যে জেনারেশনের যে একটা গ্যাপ, এটার কারণে হয় যে তারা রেগে যান, তারা হতাশ হয়ে যান, তারা অস্থির হয়ে পড়েন এবং যেটা কিন্তু আমরা যে রাজনৈতিক বিভিন্ন বক্তব্যগুলোতে কিন্তু এটা খুবই আসলে বর্তমান সময়ে ফুটে উঠছে যে আসলে এখন নতুন যে সকল নেতৃত্ব দেওয়ার মতো যে মানুষগুলো বা তরুণ বা যুবক যারা এসেছেন তাদের সাথে কিন্তু যাদের বয়স এখন ৬০ বছরের ঊর্ধ্বে বা ৭০ বছর ঊর্ধ্বে তাদের সাথে কিন্তু আসলে মিলছে না এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের এই যে একটা দ্বন্দ্বর মতো কিন্তু একটা সৃষ্টি হওয়ার মতো আমরা একটা ব্যবস্থা কিন্তু আসলে দেখতে পাচ্ছি। এরপরে সর্বশেষ আরেকটা যে বিষয় সেটা হচ্ছে মিডিয়ার প্রভাব এবং আহ, এই মিডিয়ার প্রভাবটা কিন্তু আমাদেরকে খুবই ইফেক্ট করছে। কিভাবে? ধরেন মিডিয়া কোনো একটা গ্রুপকে সমাজের সামনে খারাপভাবে উপস্থাপন করতে চাচ্ছে, ঠিক আছে? ধরলাম সেই গ্রুপের নাম হচ্ছে এ গ্রুপ, ওকে? সো তারা যে কাজটি করে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক বিভিন্ন কারণে তারা এই কাজটি করে থাকে মূলত। তো সেটা হচ্ছে যে ধরেন সেই গ্রুপের ব্যাপারে বিভিন্ন ধরনের নেতিবাচক তথ্য তারা ছড়িয়ে দেয়। কারণ যেহেতু মিডিয়াগুলোই হচ্ছে আমাদের খবরাখবর জানার মাধ্যম এবং আমরা সেইগুলো থেকেই আসলে বিভিন্ন ধরনের তথ্যগুলো পেয়ে থাকি। তো তারা আসলে যখন প্রতিনিয়ত দিনের পর দিন সেই গ্রুপটি সম্পর্কে যখন ভুল তথ্য দিয়ে যখন মানুষের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি করে তাদের ব্যাপারে একটা নেতিবাচক যে একটা আহ, প্রভাব বা নেতিবাচক একটা দিক যখন আসলে আহ, তুলে ধরেন, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে সেই বিষয়টিকে বিশ্বাস করা শুরু করে এবং তার ফলে যেতে হয় যে একটা সময় পর যে কিন্তু মানুষ সেই গ্রুপ সম্পর্কে তাদের এই যে মিডিয়ার কারণে যে একটা ধারণা তৈরি হওয়া, সেই ধারণা থেকে কিন্তু তারা আর বের হয়ে আসতে পারে না। এর ফলে যেটা হয় যে সেই গ্রুপটা যদিও কোনো অন্যায় কাজ না করুক, ভালো কাজের সঙ্গে থাকুক, তখন আসলে কিন্তু আমরা আসলে তাদেরকে আর মেনে নিতে পারি না। তা আমাদের কাছে মনে হয় যে না, এই গ্রুপটা সম্পর্কে তো আমি এইগুলো জেনেই আসতেছি, অর্থাৎ তারা আসলে ওই রকমই খারাপ গ্রুপ বা ওই রকমই সমাজের ক্ষতিকারক কোনো একটা গ্রুপ তারা। এবং এটা কিন্তু মিডিয়ার প্রভাবে কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে। এখন আহ, আমরা এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো ছিল মূলত যে কি কারণে আমরা আসলে অন্যের মতামতটিকে গ্রহণ করতে আসলে পারি না বা অন্যের মতামত আমাদের আসলে পছন্দ হয় না। তো এখান থেকে আসলে পরিত্রাণের উপায়গুলো কি, আসলে কি করলে এই বিষয়গুলো থেকে আমাদের যে জেনারেশন রয়েছে বা পরবর্তী যারা জেনারেশন আসবে তারা এই জিনিসগুলোকে খুবই স্বাভাবিকভাবে দেখবে, অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি মতামত দিবেন তখন তারা উত্তেজিত না হয়ে আহ, অসম্মান না করে সেই মতামতটিকে সুন্দরভাবে শুনবেন, এরপরে সেটিকে বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করবে, বিভিন্ন প্রেক্ষাপট থেকে চিন্তা ভাবনা করে তারা তখন মতামত দিবেন। তো এটা আসলে কি করলে হবে? এর আহ, কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে পারিবারিক এবং সামাজিক এবং হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের আসলে পরিবর্তনের একটা পরিবর্তন করতে হবে।
এখন এই পরিবর্তনটা কিভাবে হতে পারে? এই শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি তাহলে সেখানে এই যে পরমত সহিষ্ণুতার আ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো শিক্ষার্থীদেরকে শেখানো, পরিবারের যারা লোকজন রয়েছেন তারা তাদের সন্তানদেরকে বোঝাবে যে আসলে যখন কোনো একজন ব্যক্তি মতামত দিবেন, তার মতামতটিকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, সামাজিক মূল্যবোধ এইভাবে আসলে গড়ে তুলতে হবে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড রয়েছে। আ যেমন হচ্ছে যে বিতর্ক বা টক শো বা এই যে বিভিন্ন আ আলোচনামূলক বিভিন্ন হচ্ছে কাজ করা। তখন যেটা হবে যে আসলে যখন কোনো তখন আসলে যখন একজন শিক্ষার্থী বিতর্ক করবেন বা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা বা আলোচনার একটা প্রোগ্রাম করবেন, তখন কিন্তু তারা এই কাজগুলো করার মধ্যে দিয়ে কিন্তু একটা বিষয় নিয়ে বিভিন্ন রকম তারা জানতে পারবে। ঠিক আছে? একটা বিষয়ে বিভিন্ন দিক থেকে তারা তথ্য জানতে পারবে। তারা নিজেদের মতো করে বিচার বিশ্লেষণ করা শিখবে এবং বিভিন্নভাবে তারা আসলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রেক্ষাপট থেকে তারা ভাবতে শিখবে। এর ফলে যেটি হবে যে তখন কিন্তু তারা আর এই যে নিজের মতামত, নিজের যে বিশ্বাস, ছোটবেলা থেকে যে বিশ্বাসটি তারা করে আসছে বা যেটাকে তারা আসলে আঁকড়ে ধরে রয়েছে, তারা কিন্তু সেটির মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। যখন তারা দেখবে যে আমি যে বিশ্বাসটি করছি, সেটি এতদিন যেটি করছিলাম, সেটি হয়তোবা ভুল বা অন্যায়। এখন বর্তমানে আমি যে জিনিসটা দেখছি, সেটি সঠিক। তখন কিন্তু তারা সেই পরিবর্তনটিকে মেনে নিবে এবং অন্যান্য ব্যক্তিরা তারা যে মতামতগুলো দিবেন, সেগুলো কিন্তু তারা গ্রহণ করবে খুবই সুন্দরভাবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে মিডিয়ার যে আসলে কথাটা বলছিলাম, তো এই যে মিডিয়াতে যে বিষয়টা যে আসলে তারা যখন যেরকমভাবে চায় তখন সেরকমভাবে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে তারা নেতিবাচক হোক বা সেটাকে যদি আসলে সেই গ্রুপটিকে যদি আসলে সমাজে গ্রহণযোগ্যতা বানাতে চায় তাহলে ইতিবাচক বিভিন্ন চমকপ্রদ বিভিন্ন তথ্য দিয়ে আসলে তুলে ধরে। তো এই জায়গাটায় আসলে মিডিয়াকে খুবই সতর্কভাবে কাজ করতে হবে। তারা এমন কোনো তথ্য আসলে সমাজের মধ্যে ছড়িয়ে দিবে না এককভাবে বা আ যে এককভাবে যে সেই গ্রুপটি সম্পর্কে মানুষের একটা ধারণা তৈরি হয়ে যায়। আ ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। তো তারা যদি আসলে তাদের তথ্য অ প্রচার করার ক্ষেত্রে যদি সাবধানতা অবলম্বন করে, তাহলেই কিন্তু এই যে একটা গ্রুপ সম্পর্কে যে নেতিবাচক ধারণা মানুষের মধ্যে চলে আসা বা ইতিবাচক একটা ধারণা চলে আসা, সেটা কিন্তু আর আসবে না। এবারে আমরা তো আলোচনা করলাম যে আসলে কেন হচ্ছে যে আ এই যে মতামত মানুষ আ পছন্দ করেন না আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষজন এবং কি করলে এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে এগুলো নিয়ে। এবার আমরা একটু রাজনৈতিক একটু প্রেক্ষাপটগুলো নিয়ে আসলে আলোচনা করি। পিউ রিসার্চ সেন্টার হচ্ছে আ একটা গবেষণা প্রতিষ্ঠান। তারা ২০১৪ সালে একটি গবেষণাপত্র আসলে তারা বের করেন এবং সেখানে তারা এই যে রাজনৈতিক কারণে যে হচ্ছে রাজনৈতিক বিশ্বাসের কারণে যে বিভিন্ন সময় দেখা যায় যে যে দল আসলে আ ক্ষমতায় থাকে তারা তাদের রাজনৈতিক বিশ্বাসটিকে বা তারা তাদের রাজনৈতিক আদর্শটিকে আসলে সকলের মধ্যে ধারণ করে দেওয়ার চেষ্টা করে, জোর করে এবং তাদের সেই বিশ্বাসটা যদি মানুষ না করে তাহলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা শিকার হতে হয়। এটা কিন্তু আমরা এই যে আওয়ামী যে শাসনামল ছিল সেখানে কিন্তু খুবই স্পষ্টভাবে দেখতে পেরেছি যে তারা তাদের নিজস্ব একটি আদর্শ তৈরি করে ফেলেছিল এবং তাদের আদর্শ বা তাদের বিশ্বাসের বাহিরে গিয়ে কেউ যদি সমালোচনা করে বা তার বিশ্বাসের বাহিরে বা গিয়ে কোনো একটা কিছু করার চেষ্টা করে তখন কিন্তু তারা সেটিকে ভালোভাবে দেখতো না এবং সেই ব্যক্তিদের উপরে কিন্তু বিভিন্নভাবে জুলুম, নির্যাতন আ ও ঘটনা কিন্তু অহরহ রয়েছে। সেই যে গবেষণাপত্র সেখানে এই যে রাজনৈতিক দিক থেকে বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। প্রথমত হচ্ছে রাজনৈতিক মেরুকরণ। এই যে রাজনৈতিক কারণে যখন আসলে একটা সমাজে বা একটা দেশে এ রাজনৈতিক বিভিন্ন আ মতাদর্শের কারণে আসলে এই যে ভিন্নতা সৃষ্টি হচ্ছে এবং একটা দ্বন্দ্ব লাগছে রাজনৈতিক বিশ্বাসের কারণে, সেটার ফলে কি হচ্ছে যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের উচিত ছিল কি যে তারা রাষ্ট্রের জন্য মিলেমিশে কাজ করবে। হোক সেটা সরকারি দলও রয়েছে বা বিরোধী দলও রয়েছে। কিন্তু যখন আসলে তাদের রাজনৈতিক মতাদর্শ বা তাদের যে আদর্শ ভিন্ন হওয়ার কারণে তারা একে অপরের থেকে কিন্তু আসলে দূরে সরে যাচ্ছে। যেমন সেখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এবং হচ্ছে ডেমোক্রেটদের মধ্যে হচ্ছে একটা পারস্পরিক ঘৃণা এবং
অবিশ্বাস বাড়ছে, এই বিষয় নিয়ে সেখানে আসলে বলা হয়েছিল। সেখানে আরও বলা হয় যে বেশিরভাগ রাজনৈতিক দল তারা আসলে বিশ্বাস করে যে বিরোধী দলের নীতি জাতির কল্যাণের জন্য হুমকি স্বরূপ, যা ভিন্ন মত গ্রহণের পথে বড় বাধা সৃষ্টি করে। আমরা যদি আওয়ামী লীগের যে শাসনামল ছিল সেই শাসনামলে দেখি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখ থেকে আমরা সর্বদাই শুনতাম যে বিরোধী দলে যারা রয়েছেন তারা রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তারা দাঙ্গা ফাসাদ লাগাতে চায়, এবং এটি কিন্তু তারা বারবারই বলতো। এই যে বারবার বলতো বিভিন্ন তাদের যে বিরোধী দলগুলো ছিল। এটির ফলে কি হয়েছে? এটির ফলে এই যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে সারাটা সময় কিন্তু আমরা আসলে একটা দ্বন্দ্ব দেখতে পেয়েছি, এবং যে দ্বন্দ্বের কারণে কিন্তু আজকে আওয়ামী লীগের এইরকম একটা পরিণতি হয়েছে। এরপরে আরেকটা হচ্ছে সামাজিক ইকো চেম্বার। অনেক মানুষ শুধুমাত্র তাদের মতের সাথে সামঞ্জস্যপূর্ণ তথ্য এবং ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক রাখেন। এটি তাদের মধ্যে ভিন্ন মত সম্পর্কে অসহিষ্ণুতা তৈরি করে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইকো চেম্বার বা একমুখী তথ্য প্রবাহে আটকে পড়েছে এবং ভিন্ন মত গ্রহণে বাধা সৃষ্টি হয়েছে। এই যে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আসলে মিডিয়ার কারণে এই যে কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা গ্রুপ সম্পর্কে যে একমুখী একটা তথ্য দিয়ে যে সমাজের মানুষের মধ্যে যে আসলে একটা বিভ্রান্তি সৃষ্টি করা বা সমাজের মানুষের মধ্যে একটা নতুন একটা বিশ্বাস তৈরি করা, এটার ফলে যে ইকো চেম্বার যেটি তৈরি হচ্ছে, যে যারা আসলে তাদের মতামতে বিশ্বাস করে তারা শুধু সেই মানুষগুলোর সাথে চলাফেরা করে, এবং যারা অন্য বা ভিন্ন মতামতে বিশ্বাস করে তাদের সাথে চলাফেরা, উঠা বসা, কথাবার্তা কোনো কিছুই বলে না, বা তাদেরকে আসলে তাদের সাথে ওইরকমভাবে সম্পর্ক তারা রাখতে চায় না। এর ফলে আসলে কি হয় যে যখন আসলে আপনি শুধুমাত্র একটা বিশ্বাসকে বা একটা মতামতকেই ধরে আসলে রাখবেন, আপনি সমাজের অন্যান্য মতামতগুলোকে গুরুত্ব দিবেন না, তখন আসলে তো আপনি সমাজ থেকে আসলে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তো এইগুলোই হয় যে যখন আসলে তারা তাদের নিজেদের রাজনৈতিক বিশ্বাসকে, নিজেদের রাজনৈতিক আদর্শকে আসলে ধরে রাখেন, সমাজের অন্যান্য মানুষ বা সাধারণ জনতার কি বিশ্বাস, তাদের কি আকাঙ্ক্ষা, সেটি তারা বুঝতে চায় না, তখনই কিন্তু এই যে সাধারণ জনগণ এবং সরকারের মধ্যে একটি বিরোধের সৃষ্টি হয়। যেটা আমরা কিন্তু খুব ভালো মতোই কিন্তু এই জুলাই আগস্ট এই যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে আসলে আমরা খুব ভালো মতোই দেখতে পেরেছি যে আসলে কেন এত সংখ্যক পরিমাণ জনগণ এই যে আওয়ামী লীগ দলের বিপক্ষে চলে গিয়েছিল, এবং সর্বশেষ তাদেরকে আসলে তাদের আসলে পতন হয়েছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, যেখানে আমরা প্রথমে দেখানোর চেষ্টা করলাম যে আসলে কিভাবে আসলে মানুষের মধ্যে বিশ্বাসগুলো তৈরি হয়, এবং এই ভিন্ন ধর্মী যে বিশ্বাসগুলো রয়েছে সেগুলোর কারণে মানুষের চিন্তাভাবনার পার্থক্য হয়, এবং চিন্তাভাবনার পার্থক্যের কারণে মতামত দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পার্থক্য তৈরি হয়, এবং কেন আসলে আমাদের দেশের মানুষ যারা রয়েছেন তারা আসলে এই ভিন্নধর্মী মতামতটাকে আসলে পছন্দ করেন না, এবং কি করলে আসলে এই যে ভিন্নধর্মী যে মতামত রয়েছে সেটিকে আসলে মানুষ স্বাভাবিকভাবে দেখতে শুরু করবে, এবং কোনো একটা বিষয় নিয়ে যখন আসলে কেউ মতামত দিবেন তাকে ব্যক্তিগত কোনো আক্রমণ না করে, বা তার পারিবারিক বিভিন্ন ইস্যু বা এইগুলো কোনো কিছু একটা না করে, তার যে বক্তব্য শুধুমাত্র সেই বক্তব্যটিকে বিভিন্ন প্রেক্ষাপট থেকে আলোচনা করে তার কাছে যদি মনে হয় যে এটি ভুল, তাহলে সেটি তারা বিশ্লেষণ করবে, সেটি তারা মতামত দিবেন। এবং সর্বশেষ আমরা দেখার চেষ্টা করলাম যে আসলে রাজনৈতিক কারণে যে এই যে আমাদের সমাজে যে আসলে বা আমাদের দেশে যে আসলে একটা ভিন্নধর্মী যে মতামতকে দমন করার যে একটা ব্যবস্থা তৈরি হয়েছিল, সেটি আসলে কেনই তৈরি হয়েছিল, এবং সেটির ফলস্বরূপ যে রাজনৈতিক দলগুলো আসলে এই ধরনের কাজগুলো করতো আজকে তাদের পরিণতি আসলে কি হচ্ছে। তাই এখান থেকে আমাদের একটাই শিক্ষা যে যখন কোনো একজন ব্যক্তি মতামত দিবেন, হোক সেটা আমার ধর্মীয় বিশ্বাসের সাথে মিলছে না, হোক সেটা আমার রাজনৈতিক বিশ্বাসের সাথে মিলছে না, হোক আমার সামাজিক মূল্যবোধের সাথে সেটি মিলছে না, আমাদেরকে তার সেই মতামতটিকে সম্মান করতে হবে। আমাদেরকে বিভিন্ন প্রেক্ষাপট থেকে আগে বিচার বিশ্লেষণ করতে হবে যে তিনি সেই মতামতটি কেন দিয়েছেন, এরপরে আমাদেরকে সেটিকে গঠনমূলক সমালোচনা করতে হবে। যদি তার মতামত ভুল হয়, আপনি ভুল সেটি প্রমাণ করবেন আপনার নিজের বক্তব্য উপস্থাপনের মাধ্যমে। অবশ্যই সেটি মারামারি, কাটাকাটি এই ধরনের কোনো কাজ করে না। আবার যদি মনে হয় যে হ্যাঁ ওই ব্যক্তিটি ঠিক বলেছেন, বা তার মতামত বা তিনি যে যুক্তিগুলো আসলে উপস্থাপন করেছে সেগুলো সঠিক, তাহলে অবশ্যই আপনাকে সেগুলো অ্যাপ্রিসিয়েট করতে হবে সমাজে। তাহলে আমাদের সমাজের মধ্যে কিন্তু আসলে এই যে ভালো যে জিনিসগুলো এইগুলো কিন্তু সমাজে বজায় থাকবে। তো আজকে এই পর্যন্তই ছিল। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।